আপনারা শুনছেন কথা কাহিনী। ধূম্রপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ আবার আপনাদের মাঝে হাজির হয়েছি এই সপ্তাহের নতুন গল্প নিয়ে। আজ আমরা এমন একজনের লেখা গল্প শুনব যাকে কল্পবিজ্ঞানের শিরোমণি বলা যায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আজ আমরা শুনব জুল গ্যাব্রিয়েল ভার্নের লেখা 20,000 লিগস আন্ডার দ্য সি এর তৃতীয় পর্ব। গল্পগুলি বাংলায় অনুবাদ করেছেন শ্রী মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। আসুন শুনি 20,000 লিগস আন্ডার দ্য সি এর তৃতীয় পর্ব। পরের দিন সকালবেলা নটিলাসের প্ল্যাটফর্মে গিয়ে দেখি ফার্স্ট অফিসার সমুদ্রের অবস্থা পর্যবেক্ষণ করে যথোচিত নির্দেশ দিচ্ছেন। নটিলাস তখন 105 ডিগ্রি দ্রাঘিমা আর 15 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখায় প্রচণ্ড গতিতে ছুটে চলেছে। সম্ভবত এই কদিন স্টোরেজ প্রণালীতে আটকে থাকতে হয়েছে বলেই সে এত জোরে যাচ্ছে। আমি প্ল্যাটফর্মে এসে দাঁড়াবার পরক্ষণেই ক্যাপ্টেন নেমো সেখানে এসে দাঁড়ালেন। তারপর দূরবীন দিয়ে কিছুক্ষণ দিগন্তের দিকে তাকিয়ে রইলেন। পাথরের মূর্তির মতো কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন ক্যাপ্টেন নেমো। তারপর দূরবীন নামিয়ে কি এক দুর্বোধ্য ভাষায় ফার্স্ট অফিসারকে কয়েকটি কথা বললেন। ফার্স্ট অফিসারকে অত্যন্ত অস্থির ও উত্তেজিত দেখালো, কিন্তু ক্যাপ্টেন নেমোর শান্ত সংযত মূর্তি দেখে কোনো কিছুই বোঝবার জো ছিল না। আমার দিকে দৃকপাত পর্যন্ত না করে কিছুক্ষণ ইতস্তত পায়চারি করলেন ক্যাপ্টেন। মাঝে মাঝে কেবল একটু থেকে থেকে দিগন্তের সেই বিশেষ দিকটাতে তাকাতে লাগলেন। ফার্স্ট অফিসারও তাঁর দূরবীন দিয়ে বারে বারে সেই দিকে তাকাচ্ছিলেন, কিন্তু আমি সেদিকে তাকিয়ে কিছুই আবিষ্কার করতে পারলাম না। সূর্য আর সমুদ্রের মিলন মন্দিরে কিছুই দেখা গেল না। এই বিশাল সমুদ্রের মধ্যে দিগন্তের দিকে তাকিয়ে কি দেখতে পেয়েছেন তারা? হঠাৎ ক্যাপ্টেন নেমো ফার্স্ট অফিসারকে কি একটা নির্দেশ দিতেই নটিলাসের গতি আরও বেড়ে উঠল। আমার আর এই রহস্য ভালো লাগলো না। অধীরভাবে সেলুনে ফিরে গিয়ে একটা দূরবীন নিয়ে চোখে দিলাম, কিন্তু কিছু নিরীক্ষণ করার আগেই এক হ্যাচকা টানে তা আমার হাত থেকে খসে পড়ল। পিছনে ফিরে তাকিয়ে যাকে দেখলুম তিনি ক্যাপ্টেন নেমো হলেও তাকে আমি চিনি না। সম্পূর্ণ বদলে গেছেন তিনি। উঁচকানো ভুরুর তলায় চোখের তারা দপদপ করে জ্বলছে। দৃঢ় বিন্যস্ত ঠোঁটের ভিতর দাঁতে দাঁত চেপে আছেন তিনি। কেমন যেন শক্ত হয়ে গেছে তার শরীর, কঠিন হয়ে উঠেছে মুখচ্ছবি, আর তার আস্ত প্রতিচ্ছবি থেকে কি এক প্রকাণ্ড ঘৃণা ফুটে বেরোচ্ছে। তাহলে কি না জেনে এমন কোনো অপরাধ করেছি যাতে রোষে তার সমগ্র মূর্তি এমন বদলে গেছে? কিন্তু পরক্ষণেই বুঝতে পারলাম তার রোষ ও ঘৃণার উৎস আমি নই, কারণ কঠিনভাবে তখনও তিনি দিগন্তের সেই বিশেষ দিকটির দিকেই তাকিয়ে আছেন। ফার্স্ট অফিসারকে কোনো এক বিদেশি ভাষায় অল্প কয়েকটি কথায় নির্দেশ দিতে দিতে নিজেকে তিনি সামলে নিলেন। মসিয়ারুনা, নটিলাসে আশ্রয় দেবার সময় আপনাদের যে শর্ত দিয়েছিলাম তা মান্য করার সময় এসেছে এখন। আপনি কি বলতে চাইছেন আমি ঠিক বুঝতে পারছি না। আপনাদের তিনজনকেই একটি ঘরে বন্দি করে রাখা হবে। পরে অবশ্য আবার যথাসময় চলাফেরার স্বাধীনতা ফিরে পাবেন। আপনি নটিলাসের সর্বময় কর্তা, কাজেই আপনি যা বলবেন তাই হবে। কিন্তু একটা কথা কি আমি জিজ্ঞেস করব? না মসিও, একটাও না।
এ কথার পর তাঁর নির্দেশ মান্য করা ছাড়া আর কোনো কিছুই রইল না। নিচে আসতেই 4 জন নাবিক আমাদের 3 জনকে নিয়ে গেল সেই ঘরটিতে যেখানে সর্বপ্রথম আমাদের বন্দি করে রাখা হয়েছিল। টেবিলের উপর ছোট হাজরি সাজানো হয়েছিল। নেড গোড়ায় খুব খানিকটা চোটপাট করে তাই খেতে শুরু করে দিলে। যদিও আমি 7-5 নানা কথা ভাবছিলাম, তবু আমিও দেরি না করে হাত লাগালাম। কোনসাইলো কোনো বাক্য ব্যয় না করে দক্ষিণ হস্তের ব্যবহারে তন্ময় হয়ে পড়ল। খাওয়া শেষ হবার পরেই নেড আর কোনসাইল দিব্যি শুয়ে পড়ে ঘুমোতে লাগলো। হঠাৎ এমন অসময়ে ওদের ঘুমিয়ে পড়ার কোনো কারণ বুঝতে পারলাম না। আমারও বেজায় ঘুম পাচ্ছিল। চোখের পাতায় কে যেন আঠা মাখিয়ে দিয়েছে, কিছুতেই চোখ খুলতে পারছি না। সেই আধো ঘুম আধো জাগরণের মধ্যে চকিতে একটা কথা মাথার মধ্যে খেলে গেল। বুঝতে পারলাম যে ক্যাপ্টেন খাবারের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছেন। নটিলাস তখন আর দুলছিল না, সম্ভবত জলের তলায় ডুব দিয়েছে। তারপর আর কিচ্ছু মনে নেই। পরের দিন ঘুম ভাঙলে কি আশ্চর্য ঝরঝরে লাগলো নিজেকে। তাড়াতাড়ি উঠে ধাক্কা দিতেই দরজা খুলে গেল। তাহলে এখন আমি স্বাধীন? তাহলে আমার চলাফেরায় এখন আর কোনো বাধা নিষেধ নেই? করিডরে বেরিয়ে প্ল্যাটফর্মে যাবার রাস্তা খোলা দেখে সোজা সেখানে গিয়ে উপস্থিত হলাম। নেড আর কোনসাইলও সেখানে ছিল। সমুদ্র তেমনই শান্ত, নীল। আকাশ ফেটে সাদা রোদ চুঁইয়ে পড়ছে। কোনো উপদ্রব বা কোনো কিছুরই কোনো চিহ্ন নেই। আর এই শান্ত সমুদ্রের মধ্যেই নটিলাস ভেসে যাচ্ছে তার সমস্ত গোপন রহস্য সমেত। নিচে নেমে এলাম। নটিলাসও জলের তলায় ডুব দিল। খানিক পরেই আবার ভেসে উঠল। কয়েকবার এমনি ওঠানামা করল ডুবোজাহাজ। যেন কোনো কারণে বড্ড অশান্ত, বড্ড অস্থির হয়ে পড়েছে সে। বেলা তখন 2টো হবে। আমি সেলুনে বসে দিনলিপি লিখছি। এমন সময় ক্যাপ্টেন নেমো এসে ঢুকলেন। আমার শুভেচ্ছা উত্তরে সামান্য মাথা নুইয়ে চুপ করে অভিবাদন জানালেন। কোনো কথাই বললেন না। তার সমস্ত শরীরে ক্লান্তির ছাপ, চোখ দুটি রক্তবর্ণ। সারা রাতে বোধহয় এক ফোঁটাও ঘুম হয়নি। অস্থিরভাবে খানিকক্ষণ পায়চারি করলেন তিনি ঘরের মধ্যে। 2-4টে যন্ত্রপাতি পরীক্ষা করে দেখলেন, কিন্তু এটা স্পষ্ট বোঝা যাচ্ছিল যে যন্ত্রপাতির দিকে তার মোটেই মন নেই। যেন কি একটা বিষয় গভীরভাবে চিন্তা করছেন, কিন্তু কিছুতেই আর মনস্থির রাখতে পারছেন না। শেষকালে হঠাৎ আমার সামনে এসে সোজাসুজি জিজ্ঞেস করলেন, আচ্ছা মসে আরও না, আপনি কি কখনো ডাক্তারি করেছেন? প্রশ্নটা এমনই আকস্মিক যে প্রথমটায় আমি অবাক হয়ে ফ্যাল করে তাকিয়ে রইলাম। ক্যাপ্টেন নেমো আবার জিজ্ঞেস করলেন, আপনি কি ডাক্তারি জানেন? আমি এটা জানি যে আপনার কয়েকজন সহকর্মী চিকিৎসা বিদ্যালয়ে উত্তীর্ণ হয়েছিলেন, কিন্তু আপনি? আমি আসলে ডাক্তারই ছিলাম। ওই পারি বিচিত্রা ভবনে যোগ দেবার আগে আমি ডাক্তারি করতাম। তাহলে তাহলে আমার একজন লোককে আপনি একটু পরীক্ষা করে দেখবেন কি? কেন দেখব না? আচ্ছা, সে কি খুব অসুস্থ বোধ করছে হঠাৎ? কোনো কথা না বলে ক্যাপ্টেন নেমো আমাকে সঙ্গে করে একটা ছোট কামরায় নিয়ে গেলেন। লোকটি যে মুমূর্ষু তা বুঝতে এক মুহূর্তও দেরি হলো না। কি একটা ভোঁতা হাতিয়ারের মারাত্মক আঘাতে তার মাথার খুলি চৌচির হয়ে গেছে, মগজটা বেরিয়ে এসেছে। রক্তমাখা পট্টিটা খোলার সময় টু শব্দটি করল না সে।
শুধু ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকিয়ে রইল। মুখ দেখে মনে হলো লোকটা বোধহয় আসলে ইংরেজ। দেখার কিছুই ছিল না বস্তুত। এরই মধ্যে মৃত্যুর লক্ষণ প্রকাশ পাচ্ছিল। হাত পা ঠান্ডা হতে শুরু করেছিল। আচ্ছা ক্যাপ্টেন, ইনি এত মারাত্মক চোট পেলেন কোত্থেকে? তা শুনে আপনার কি হবে? হঠাৎ একটা দারুণ ঝাঁকুনিতে ইঞ্জিনের একটা কিলক ভেঙে যায়। লাফিয়ে গিয়ে চোটটা সম্পূর্ণ নিজের মাথায় নিয়ে ওর সঙ্গীকে বাঁচিয়ে দেয়। কিন্তু কিন্তু অবস্থা কিরকম দেখলেন বলুন? আপনি নিঃসংকোচে বলতে পারেন, কারণ ও ফরাসি জানে না। না, বলার কিছুই নেই। বেশি হলে বোধ করি আর মাত্র ঘন্টা দুয়েক ওর পরমায়ু আছে। আচ্ছা, কিছুতেই কি ওকে বাঁচানো যাবে না? না, কিছুতেই না। ক্যাপ্টেন নেমোর হাত দুটি হঠাৎ কি একটা প্রচণ্ড আবেগে মুঠি হয়ে গেল। তারপরেই তার চোখ ফেটে বেরিয়ে এলো জলের ধারা। কি করে মানুষের দেহে প্রাণের স্ফুলিঙ্গ নিভে আসে, আরো কিছুক্ষণ তাই দেখে আমি ঘর ছেড়ে বেরিয়ে এলাম। সে রাত্রে আমার আর ভালো করে ঘুম হলো না। সারা রাত ধরে ক্যাপ্টেন নেমোর চঞ্চল ও স্পর্শাতুর আঙুলের তলায় গম্ভীর অর্গান কেঁদে উঠল। মানুষের কোনো আবেগ পায়ে হেঁটে যেখানে যেতে পারে না, সেখানে এই বিষণ্ণ মর্মভেদী চাপা কান্নার মতো সঙ্গীত যেন কোনো এক একা পাখির মতো বারে বারে পাখা ঝাপটে পৌঁছতে চাইছে। পরের দিন সকালবেলায় সমুদ্রের নিচে নিঃশব্দ এক শোকযাত্রা বেরোল। একটি কফিন কাঁধে প্রবাল স্তূপে অন্ত্যেষ্টি হলো লোকটির, আর লাল ফুলের মতো প্রবাল ছড়িয়ে রইল তার কবরের উপর। সেই স্তব্ধ শোকাতুর শেষ যাত্রার সঙ্গী ছিলাম আমিও। ফিরে আসার পর ক্যাপ্টেন নেমোকে বলেছিলাম, সত্যি সত্যি হাঙরের খপ্পরের থেকে অনেক দূরে আপনাদের এই কবরখানা। হ্যাঁ, তাই। শুধু হাঙর নয়, মানুষের কাছ থেকেও অনেক দূরে। সিন্ধু তলে মুক্ত কুড়োনো। এই রহস্যময় মানুষটির কথা যত ভাবি তত মনে হয় একে ছুতে পারে এমন সাধ্য আমার নেই। কে ইনি? কোন দেশের মানুষ? কোন গভীর ক্ষত তিনি লুকিয়ে রেখেছেন বুকের ভেতর? কেন সমস্ত মনুষ্য সমাজের প্রতি তার বিরাগ আর বিতৃষ্ণা এমন প্রবল, অথচ তার বুকের মধ্যে যে ভালোবাসার এক অফুরন্ত প্রস্রবণ আছে, তা তো কাল সারা রাত অর্গানের অফুরন্ত কান্নায় উপচে উঠেছিল। কবি, শিল্পী, বৈজ্ঞানিক, বিদ্রোহী, যোদ্ধা, কোমলে ও কঠোরে তুলনাহীন এই মানুষটিকে কোনোদিনই আমি বুঝতে পারবো বলে মনে হয় না। আর তাই আমাদের মাপকাঠিতে তাকে বিচার করবার কথাও আমি ভাবতে পারি না। পরের দিন ভোরবেলায় একটি পরিচারক এসে ক্যাপ্টেন নেমোর কাছে ডেকে নিয়ে গেল। সমুদ্রের নিচে মুক্ত ক্ষেত দেখতে যেতে ইচ্ছুক কিনা তিনি জিজ্ঞেস করলেন। দেখে কে বলবে এই মানুষটি কাল অমন আর্ত ও ব্যথিত হয়ে উঠেছিলেন। নেড আর কোনসাইল তো এই লোভনীয় প্রস্তাব শুনেই আনন্দের নৃত্য করে উঠল। সেই ডুবুরি পোশাক পরে ছুরি সম্বল করে শুরু হলো আমাদের অভিযান। নেড কিন্তু কিছুতেই হারপুন না নিয়ে যেতে রাজি হলো না। হারপুন ছাড়া জলের প্রাণীদের মুখোমুখি দাঁড়াতে সে নাকি কিছুতেই রাজি নয়। ভারত মহাসাগরের এই অঞ্চলে এমন অনেক সামুদ্রিক জীব দেখা গেল যাদের কোনোদিন এভাবে দেখতে পাবো বলে কল্পনাও করিনি। তার মধ্যে মস্ত ও ভীষণ এক কাঁকড়াকে দেখে যে ভয় পেয়েছিলাম তা কোনোদিন ভুলব না। সমুদ্র তলের মতো রোমাঞ্চকর জায়গা আর নেই। পাহাড় গম্ভীর, বিস্ময়কর, অচঞ্চল।
কিন্তু সমুদ্র যেন পৃথিবীর অশান্ত হৃৎপিণ্ড, কোনো এক অধীর আবেগে প্রতি মুহূর্তেই চঞ্চল হয়ে আছে। কোনো এক রহস্যময় ভাষায় সে যেন সব সময় কি একটা বলতে চাইছে অসীমকে। অনেকক্ষণ হাঁটার পর মুক্ত খেতে গিয়ে পৌঁছলাম। ক্ষেতই বটে, যেখানে সেখানে ঝিনুক পড়ে আছে। বাদামি তন্তুর বাঁধনে বন্দি তারা, বন্দি, মৃত, ব্যাধিগ্রস্ত। কোনো এক অদ্ভুত রোগে যখন তাদের দেহ থেকে ক্ষরণ হতে থাকে অবিরাম, তখন তাই জমে জমে ক্রমে এই অমূল্য সিন্ধু রূপান্তর ঘটিয়ে দেয়। শুক্তির মধ্যে কোনো অধীর অশ্রুর মতো ঝকমক করে ওঠে মুক্তোর দানা। কত যে ঝিনুক পড়ে আছে তার কোনো সীমা সংখ্যা নেই। নেট তো দু হাতে লুট করতে লাগলো। দেখতে দেখতে তার থলি বোঝাই হয়ে গেল। ক্যাপ্টেন নেমো তারপরে আমাদের পথ দেখিয়ে মস্ত একটা গুহার মধ্যে নিয়ে গেলেন। সিন্ধুতলের এই গুহার খোঁজ যে তিনি ছাড়া আর কেউ রাখে না, তা স্পষ্ট বোঝা গেল। বড় বড় থামের উপর গুহার ছাদটা দাঁড়িয়ে আছে, আর আশেপাশে সমুদ্রের জীবরা যেন অনধিকার প্রবেশে ক্ষুব্ধ হয়ে অদ্ভুতভাবে লক্ষ্য করে যাচ্ছে আমাদের। এক জায়গায় এসে ক্যাপ্টেন নেমো থেমে পড়ে আঙুল বাড়িয়ে যা দেখালেন, তাতে দস্তুর মতো তাজ্জব হয়ে গেলাম। গুহাটা সেখানে কুয়োর মতো গভীর হয়ে গেছে, আর তারই একেবারে তলায় শুয়ে আছে বিশাল একটি শক্তি। এত বড় ঝিনুক আমি এমনকি নটিলাসের সংগ্রহশালাতেও দেখিনি। স্থির শান্ত জলে কত বছর ধরে যে এই ঝিনুকটি বেড়ে উঠেছে তা কে জানে। ক্যাপ্টেন নেমো যে এই বিশেষ ঝিনুকটির কথা আগে থেকেই জানতেন তা তক্ষুনি বোঝা গেল। ঝিনুকের বিশাল ডালা দুটি বন্ধ হয়ে আসছিল, কিন্তু ক্যাপ্টেন চকিতে তার ছোড়াটা তার ফাঁকে রাখতেই ডালা দুটি আর পুরোপুরি বন্ধ হতে পারল না। আর সেই ফাঁকের মধ্যে দিয়ে ভিতরের জিনিসটি দেখেই আমি হতবাক হয়ে গেলাম। মুক্তো যে কোনো নারকেলের মতো এত বড় হতে পারে তা আমি নিজের চোখে না দেখলে কিছুতেই বিশ্বাস করতে পারতাম না। নটিলাসের সিন্ধুকেও এত বড় মুক্তো আমি দেখিনি। আমি হাত বাড়াতে যেতেই নেমো বাধা দিয়ে ছোরাটা টেনে নিলেন। অমনি ঝিনুকের ডালা দুটি বন্ধ হয়ে গেল। বছরের পর বছর ধরে এই গোপন গুহায় এইভাবেই বড় হয়ে চলবে মুক্তাটা। তারপর একদিন ক্যাপ্টেন নেমো তা সংগ্রহ করে এনে তাঁর বিচিত্রা ভবনে সাজিয়ে রাখবেন। সেই গুহা থেকে বেরিয়ে এসে অনির্দিষ্টভাবে এদিক ওদিক ঘুরছি, হঠাৎ ক্যাপ্টেন নেমো আমাকে টান দিয়ে একটা পাহাড়ের আড়ালে দাঁড় করিয়ে দিলেন। একটু দূরেই জলের মধ্যে চলমান একটি ছায়ামূর্তি দেখে তার কারণ বোঝা গেল। হাঙর না ওই জাতীয় কোনো হিংস্র সিন্ধু প্রাণী? না না, কিছুই নয়। আসলে সে সিংহলের একটি মুক্ত ডুবুরি। জলের উপরে তার ছোট্ট ডিঙি নৌকো ভাসছে। লোকটা একবার নিচে নেমে দ্রুত হাতে ঝুলি ভর্তি করে মুক্ত তুলছে, তারপর চট করে উপরে উঠে যাচ্ছে। পরক্ষণেই আবার নতুন ঝুলি নিয়ে আসছে। হঠাৎ হঠাৎ লোকটা যেন কোনো দারুণ ভয়ে আঁতকে উঠল। পরক্ষণেই তার মাথার উপর ভেসে এলো মস্ত একটা রূপলি ছায়া। হাঙরের পেট, হাঙরের উন্মুক্ত দাঁতের সারি আর ক্রুদ্ধ নিষ্ঠুর চোখ দেখে সে বুঝতে পারলে কেন তাকে সিন্ধু নেকড়ে বলে। প্রথম আক্রমণটা লোকটা কৌশলে এড়িয়ে গেল বটে, কিন্তু পরের বারেই হাঙরটির লেজের ঝাপটে সে উল্টে পড়ে গেল নিচে। অমনি হাঙরটা তীব্র বেগে ঘুরে নিচে নেমে এলো। এই বুঝি তার ওই চোখা লোভী নিষ্ঠুর দাঁতের ফাঁকে লোকটা টুকরো টুকরো হয়ে যায়। এক লাফে সামনে এগিয়ে এলেন ক্যাপ্টেন নেমো। হঠাৎ নতুন শত্রু দেখে তার দিকে তেড়ে গেল হাঙরটা। উদ্যত ছোড়া হাতে তিনি তার জন্য অপেক্ষা করতে লাগলেন,
যেই রাক্ষসে মাছটা কাছে এগিয়ে এলো, অমনি চট করে একপাশে সরে গিয়ে ছোরাটা তিনি আমুলে তার পেটের মধ্যে ঢুকিয়ে দিলেন। কে যেন লাল রং ছিটিয়ে দিল জলে। হাঙরটার একটা পাখনা আঁকড়ে তখনও বারে বারে ছোরা চালাচ্ছেন ক্যাপ্টেন, কিন্তু পরক্ষণেই তাকেও এক ঝাপটায় ছিটকে পড়তে হলো। হাঙরটা হাঁ করে তার দিকে নেমে গেল তৎক্ষণাৎ। এই বুঝি সব শেষ হয়ে গেল। কিন্তু হঠাৎ কোত্থেকে একটা হারপুন এসে বিঁধল সেই সিন্ধু নেকড়ের হৃৎপিণ্ডে। ক্যাপ্টেন চট করে একপাশে সরে গেলেন। নেডল্যান্ডই তার হারপুন ছুঁড়ে ক্যাপ্টেন নেমোকে বাঁচিয়ে দিলে। তৎক্ষণাৎ ক্যাপ্টেন নেমো সেই সিংহলি ডুবুরিকে নিয়ে জলের উপর ভেসে উঠলেন। ডিঙির উপরে অল্প চেষ্টাতেই তার জ্ঞান ফিরে এলো। হঠাৎ জ্ঞান ফিরে পেয়ে এতগুলো অদ্ভুত পোশাক পরা লোককে তার উপর ঝুঁকে থাকতে দেখে লোকটা ভয় কেঁপে উঠল। ক্যাপ্টেন নেমো তাকে একখানি মুক্ত উপহার দিলেন। নটিলাসে ফিরে এসে নাবিকদের সাহায্যে এই বিষম পোশাক খুলে ফেলে ক্যাপ্টেন নেমো প্রথম কথাটি বললেন নেডের উদ্দেশ্যে। ধন্যবাদ, ধন্যবাদ নেডল্যান্ড, তোমাকে আমার কৃতজ্ঞতা জানাই। শোধবোধ হলো ক্যাপ্টেন, শোধবোধ হলো। আসলে প্রথম ধন্যবাদটা কিন্তু আমারই জানানো উচিত ছিল। ক্যাপ্টেনের মুখে সূক্ষ্ম একটু হাসির রেখা দেখা গেল। পৃথিবী থেকে মানবজাতির কাছ থেকে নিজেকে যিনি এমনভাবে বিচ্ছিন্ন করে এনেছেন, নিজের জীবন বিপন্ন করেও তাঁরই একজন প্রতিনিধিকে তিনি যে কেন বাঁচাতে গেলেন, তার কোনো উত্তর পাওয়া সত্যিই কঠিন। ক্যাপ্টেন নেমো যাই বলুন না কেন, তিনি নিজের হৃদয়কে কখনো সম্পূর্ণ হত্যা করতে পারেননি। বাইরে থেকে তাকে পাষাণ মনে হলেও তিনি কিন্তু তার উল্টো। এই কথাটি তাকে বলতেই ঈষৎ আবেগ ভরে তিনি বললেন, প্রফেসর, ওই ভারতীয়টি অতি শোষিত ও অত্যাচারিত দেশের অধিবাসী, আর আমিও হয়তো শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত তাই থাকব। এ কথার অর্থ কি এই যে তিনি একটি পরাধীন জাতির প্রতিনিধি, আর সেই জন্যই ওই সিংহলিটির প্রতি তার দরদ এত? নাকি আক্ষরিকভাবেই তিনি ভারত নামক উপমহাদেশের অধিবাসী? রহস্যটা মোটেই পরিষ্কার হলো না বটে, কিন্তু এটা বোঝা গেল এই বিদ্রোহী মানুষটি যে কোনো পরাধীন জাতির জন্য আত্মবিসর্জন করতে পারে। নীল সাগর, ভূমধ্য। ফেব্রুয়ারি মাসের 9 তারিখে নটিলাসের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ক্যাপ্টেন নেমোর দেওয়া চুরুট টানছি, আর দেখছি লোহিত সাগরের উপর দিয়ে নটিলাস কেমন করে আস্তে আস্তে ভূমধ্য সাগরের দিকে ভেসে যাচ্ছে। এমন সময় ক্যাপ্টেন নেমো আমার পাশে এসে দাঁড়ালেন। মসিয়া অরুণা, জানেন পরশুদিন আমরা ভূমধ্য সাগরে পৌঁছব। তাহলে তো তোমাশা অন্তরীপ ঘুরে আসার জন্য নটিলাসকে বাতাসের চেয়েও জোরে ছুটতে হবে। উত্তমাশা অন্তরীপ ঘুরতে হবে কেন? আফ্রিকার পাশ দিয়ে যে যাব তা কে বললে? হ্যাঁ, নটিলাস যদি ডাঙার উপর দিয়ে না যায় তবে। কেন, ডাঙার নিচ দিয়েও তো যেতে পারে। নিচে দিয়ে? লোকে এখন সুয়েজ খাল কাটছে বটে, কিন্তু প্রকৃতি ঠাকুরুন অনেক আগেই সে কাজ করে রেখেছেন। সুয়েজের তলা দিয়ে পোর্ট সাইদ পর্যন্ত মাটির নিচ দিয়ে একটা সুড়ঙ্গ গেছে। আমি তার নাম দিয়েছি আব্রাহাম সুড়ঙ্গ। সত্যি? আচ্ছা, সুড়ঙ্গটা কি দৈবাত আপনার চোখে পড়ে যায়? অবশ্য একটা কাণ্ডজ্ঞানও ঘটাতে হয়েছে। ওই সুড়ঙ্গ না থাকলে আমি লোহিত সাগরে ঢুকতাম না। সুড়ঙ্গটাকে কিভাবে আবিষ্কার করলেন যদি জানতে পারি? অবশ্য যদি আপনার কোনো আপত্তি না থাকে। না না না, ভাগ্য যাদের চিরকালের মতো একসঙ্গে জড়িয়ে গেছে তাদের মধ্যে কোনো কথাই গোপন থাকা উচিত নয়। সুড়ঙ্গটার খোঁজ পেয়েছিলাম আমি মাছ দেখে। মানে? লক্ষ্য করেছিলাম যে একই জাতের কতগুলো মাছ ভূমধ্য সাগর আর লোহিত সাগরে পাওয়া যায়, অথচ আমরা জানতাম যে এই দুই সমুদ্রের মধ্যে কোনো যোগসূত্র নেই। তাহলে
এরা এই দুই সমুদ্রে যাতায়াত করে কিভাবে? এরকম কোনো সুড়ঙ্গ থাকলে লোহিত সাগর থেকেই তা উত্তরমুখ যাবে, কারণ লোহিত সাগরের উচ্চতা বেশি। আমার অনুমান ঠিক কিনা বোঝবার জন্য রাশি রাশি মাছ ধরে লেজে পিতলের আংটি বেঁধে আবার সমুদ্রে ছেড়ে দিলাম। কয়েক মাস পরে সিরিয়ার কাছে এই আংটি বাঁধা মাছগুলোকে খুঁজে পেলাম, আর তখন আমার কোনো সন্দেহই রইল না। ফলে নটিলাস জলের তলায় সারে জমিনে তদন্তে বেরোলো, আর সহজেই সন্ধান পাওয়া গেল। আপনিও শিগগির সুড়ঙ্গটাকে দেখতে পাবেন, আমি ছাড়া এ হদিশ আর কেউ জানে না। পরের দিন সন্ধেবেলায় নটিলাস সুয়েজের কাছে পৌঁছেই জলের তলায় ডুব দিল। সেই আরব্য সুড়ঙ্গ দেখতে পাবার প্রত্যাশায় আমি চঞ্চল ও অধীর হয়ে উঠেছিলাম। বোধহয় আমার চাঞ্চল্য লক্ষ্য করে ক্যাপ্টেন নেমো জিজ্ঞেস করলেন, প্রফেসর, আপনি কি আমার সঙ্গে চালকের ঘরে যেতে রাজি আছেন? আসলে না, আমি এই কথাটাই জিজ্ঞেস করব কিনা ভাবছিলাম, কিন্তু কিছুতেই আর সাহস করতে পারছিলাম না। তাহলে আসুন। ক্যাপ্টেন নেমো আমাকে নিয়ে চালকের খাঁচায় গিয়ে হাজির হলেন। চৌকো একটা ঘর, লম্বায় চওড়ায় 6 ফুট। মিসিসিপি কিংবা হাডসন নদীর জাহাজের সারেংয়ের ঘরটা যেমন হয় তেমনই দেখতে। ঘরটার ঠিক মাঝখানে রয়েছে চাকাটা। চারিদিকের দেওয়ালে 4টে কাঁচের জানলা, যাতে সারেংয়ের পক্ষে চারপাশ দেখা সম্ভব হয়। সারেংয়ের কামরাটা অন্ধকার, কিন্তু কিছুক্ষণের মধ্যেই আমার চোখ অন্ধকারে অভ্যস্ত হয়ে গেল। কামরার পিছন দিকে যে লণ্ঠনটা জ্বলছিল তার আলো এসে পড়েছে জলে, আর ঝলমল করে উঠেছে সিন্ধুতল। এবার তাহলে সুড়ঙ্গের মুখটা খুঁজে বার করতে হবে। চলুন। বৈদ্যুতিক তারের সাহায্যে ইঞ্জিন ঘরের সঙ্গে যোগাযোগ স্থাপন করলেন ক্যাপ্টেন নেমো, যাতে একই সঙ্গে নটিলাসের বেগ আর দিক নিয়ন্ত্রণ করতে পারেন। একটি ধাতু নির্মিত হাতলে চাপ দিয়ে চাকার গতিটা অনেক কমিয়ে ফেললেন তিনি। চুপ করে দাঁড়িয়ে চোখের সামনেই আধো আলো আধো আবছায়ার মধ্যে সুয়েজের তীরের খাঁড়া পাথুরে দেওয়াল দেখতে পেলাম। দিকদর্শিকায় সজাগ চোখ রেখে ক্যাপ্টেন নেমো একের পর এক নির্দেশ পাঠাতে লাগলেন ইঞ্জিন ঘরে। রাত 10:15টার সময় ক্যাপ্টেন নেমো নিজেই এসে হাল ধরলেন। হঠাৎ দেওয়াল সরে গিয়ে সামনে গভীর কালো এক বিকট গহ্বরকে হাঁ করে থাকতে দেখলাম। নটিলাস সেই পাথুরে মুখের ভেতর নির্ভয় ঢুকে পড়ল। চারপাশ থেকে প্রবল জলকল্লোল উঠছে। ঢালু বেয়ে লোহিত সাগরের জল ছুটছে ভূমধ্য সাগরের দিকে, আর তারই জলোচ্ছ্বাসের মধ্যে থর থর নটিলাস দ্রুত বেগে এগিয়ে চলল। ট্যারচাভাবে আলো পড়ে পাথরের দেওয়ালে। মাঝে মাঝে দেওয়ালগুলো যেন দ্রুত এগিয়ে আসে নটিলাসের দিকে, আর আমার বুকের মধ্যে যেন দুমদাম করে হাতুড়ির আওয়াজ হয়। শেষকালে এই পাথরের দেওয়ালে প্রচণ্ড ঘা খেয়ে যদি নটিলাসের সলিল সমাধি হয়, বাবা। 10:35 সময় সারেংয়ের চাকা ছেড়ে উঠলেন ক্যাপ্টেন নেমো। আমার দিকে তাকিয়ে বললেন, ভূমধ্য সাগর। 20 মিনিটও লাগলো না। প্রবল জলোচ্ছ্বাস নটিলাসকে বহন করে নিয়ে এলো ভূমধ্য সাগরে। সুয়েজ যোজক তার কাছে কোনো বাধা বলেই গণ্য হলো না। সোনার সিন্দুক। ক্যাপ্টেন নেমো যে কেমন লোক বোঝা শক্ত। এই বেশ হাসি খুশি, তারপরেই আবার গম্ভীর ও নিজের মধ্যে তন্ময়। যেমন 14ই ফেব্রুয়ারিতে তাঁকে দেখলুম তাঁর সেলুনে গভীর চিন্তায় মগ্ন হয়ে আছেন। তার সেই ব্যাকুল গম্ভীর ও সমাহিত মূর্তি দেখে কোনো কথা বলা সঙ্গত বোধ করলাম না। নটিলাস তখন গ্রিসের সমুদ্রে ক্রিট দ্বীপের পাশে রয়েছে, আর সেই জন্যই হঠাৎ আমার মাথায় একটা প্রশ্ন করছিল। আমি যখন আব্রাহাম লিঙ্কনে আমেরিকা ত্যাগ করে অতিকায় সিন্ধু দানবের বিরুদ্ধে অভিযানে বেরোই,
তখন ক্রিটের বাসিন্দারা তুর্কি শাসনকর্তাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল। এই বিদ্রোহ কি আদৌ সফল হয়েছে নাকি তা সমূলে উৎপাটিত হয়েছে তা আমি জানতাম না। সেদিন ক্যাপ্টেন নেমোকে দেখেই কেন যেন এই বিদ্রোহের ফলাফল জানবার জন্য কৌতূহল বোধ করলাম, কিন্তু তাঁর ওই গম্ভীর মূর্তি দেখে কোনো প্রশ্নই জিজ্ঞেস করার সাহস হলো না। মানুষটিকে যত দেখছি ততই অবাক হচ্ছি, ততই আমার মূল ধরে টান দিচ্ছেন তিনি। গোপন সাধক বলে মনে হয় মাঝে মাঝে তাকে, যেন লোকচক্ষুর আড়ালে কোনো এক দুশ্চর তপশ্চর্যায় লিপ্ত। যুগপৎ সারল্য আর জটিলতার প্রতীক, যাবতীয় বিরোধের সমন্বয়ে যেন তার আশ্চর্য অস্মিতা গড়ে উঠেছে। আমার পরিচিত কোনো লোকের সঙ্গেই তার কিচ্ছু মিল নেই, কোনো কিছুই না। হঠাৎ উঠে গিয়ে একটি জানলা খুলে বাইরের চঞ্চল জলের দিকে তাকিয়ে রইলেন ক্যাপ্টেন নেমো। আর ওই জলের পাশে তাকে দণ্ডায়মান দেখে আমার হঠাৎ মনে হলো একমাত্র সমুদ্রের সঙ্গেই বুঝি তার তুলনা হতে পারে। সমুদ্রের মতোই অতুল স্পর্শী তার ব্যক্তিত্ব, তেমনি রহস্যময় ও জটিল, তেমনি চঞ্চল ও অধীর ও ক্ষিপ্র, তেমনি শান্ত, সুনীল, দিগন্তচুম্বী। সমুদ্রের মতোই যেন হিংস্র, সমুদ্রের মতোই যেন প্রবল, আবার সমুদ্রের মতোই স্নিগ্ধ সুষমায় সমাকুল। হঠাৎ জানালা দিয়ে তাকিয়ে দেখি জলের মধ্যে একজন ডুবুরি নেমে এসেছে। প্রবল বেগে সাঁতার কাটছিল লোকটি, আবার মাঝে মাঝে নিঃশ্বাস নেবার জন্য ভেসে উঠছিল জলের উপর, তারপরেই আবার ডুব দিয়ে নেমে আসছিল জানালার কাছে। ক্যাপ্টেন নেমো দাঁড়িয়েছিলেন অন্য একটি জানালার কাছে। আমার চিৎকার শুনে এই জানালার কাছে এসে দাঁড়ালেন তিনি। ডুবুরিটি আরও কাছে এগিয়ে এলো। অবাক হয়ে লক্ষ্য করলাম জানালার এপাশ থেকে হাত তুলে কি একটা ইঙ্গিত করলেন ক্যাপ্টেন। উত্তরে লোকটা হাত নেড়ে উপরে উঠে গেল, আর ফিরে এলো না। এবার আমার দিকে ফিরে তাকালেন ক্যাপ্টেন, বললেন, ভয় পাবেন না মসিও, ও হচ্ছে মাটাপান অন্তরীপের নিকোলাস, যদিও সবাই ওকে পেকশে মাছ বলেই ডাকে। আশেপাশের সব কটা দ্বীপ পড়ছে না, অমন সাহসী ডুবুরি বোধহয় আর একটিও নেই। ক্যাপ্টেন, আপনি ওকে চেনেন? আরে কেন চিনব না মসিয়ারো না? এই কথা বলে ঘরের এক কোনায় গিয়ে একটা মস্ত সিন্দুকের তালা খুললেন ক্যাপ্টেন নেমো। ডালার উপর তামার পাতে নটিলাসের নাম লেখা, আর লেখা তার মূল মন্ত্র, চলার মধ্যে চলা। সিন্দুকটার ভেতরে রাশি রাশি সোনার ডেলা সাজানো। এত সোনা তিনি পেলেন কোত্থেকে? তাছাড়া এখন এত সোনা দিয়ে কি বা করবেন তিনি? কোনো কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে দেখলাম একটার পর একটা সোনার ডেলা তুলে তিনি একটি বাক্সে বোঝাই করতে লাগলেন। যখন পুরো বাক্সটা বোঝাই হয়ে গেল তখন শক্ত তালা লাগিয়ে বাক্সটার উপর আধুনিক গ্রিক হরফে কার যেন ঠিকানা লিখে দিলেন। তারপর একটা হাতল ঘোরাতেই বাইরে ঘন্টির আওয়াজ হলো। অমনি চারজন অনুচর অতি কষ্টে বাক্সটাকে টেনে টেনে সেলুনের বাইরে নিয়ে গেল। তারপর কপিকল দিয়ে বাক্সটাকে লোহার সিঁড়ি দিয়ে উপরে তোলার শব্দও পেলাম। এতক্ষণ পরে বোধহয় আমাকে হঠাৎ নেমোর মনে পড়ল। হ্যাঁ, আপনি কি কিছু বলছিলেন প্রফেসর? কই না তো। তাহলে শুভরাত্রি রইল, কেমন? ক্যাপ্টেন নেমো ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। আমিও অত্যন্ত কৌতূহলী হয়ে নিজের ঘরে ফিরে এলাম। ওই ডুবুরিটির ইঙ্গিত আর বাক্স ভর্তি সোনার ডেলার সঙ্গে কোনো সম্পর্ক আছে কি না ভাবতে লাগলাম। অনেক রাত্রেও আমি যখন জেগে জেগে এ সম্বন্ধে নানা কথা ভাবছি তখন নানা আন্দোলন ও আওয়াজ শুনে বুঝলাম নটিলাস ধীরে ধীরে জলের উপর ভেসে উঠল।
তারপরে প্ল্যাটফর্মে অনেক পায়ের শব্দ শোনা গেল। আওয়াজ শুনে বুঝলাম নৌকো নামানো হলো সমুদ্রে। ঘন্টা দুয়েক পরে আবার প্ল্যাটফর্মে নৌকো টেনে তোলার শব্দ শোনা গেল। নটিলাস আবার জলের তলায় ডুব দিল। সোনা তাহলে যথা ঠিকানায় পৌঁছে গেল। কোন সে ঠিকানা? কার কাছে এত সোনা পাঠালেন ক্যাপ্টেন নেমো? হিং টিং ছট প্রশ্নের মতো এই সব কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম তা জানি না। সকালে উঠে দেখি আমরা গ্রিসের উপকূল পিছনে ফেলে এসেছি। যে প্রবল বেগে নটিলাস ভূমধ্য সাগর পেরিয়ে এলো, তাতে মনে হলো ক্যাপ্টেন নেমো কোনো কারণে বোধহয় এই অঞ্চলকে পছন্দ করেন না। হয়তো সমুদ্রের এই অঞ্চলে অনেক দুঃখের স্মৃতি জড়ানো আছে, তাই নটিলাসের গতি আর মন্থর করতে চাননি। শুধু সিসিলির কাছে একটু সময় ডুবো পাহাড়ের প্রাচুর্যের জন্য মন্থর হয়েছিল গতি। তারপর আবার জিব্রাল্টার প্রণালীতে পড়তেই গতি অনেক বৃদ্ধি পেল। যাবার সময় কেবল চকিতে একটুক্ষণের জন্য দেখা গেল হারকিউলিসের সেই প্রাচীন মন্দির, এখন যা সিন্ধুতলের শ্যাওলায় সমাকীর্ণ। আর তারপরে আমরা আটলান্টিক মহাসাগরে এসে পৌঁছলাম। সিন্ধুতলের কোষাগার। নটিলাস আমাদের যতই স্বাচ্ছন্দ্য দিক, তবু বন্দিত। ফলে নেড যখন পলায়নের পরিকল্পনা করল, আমাকে রাজি হতেই হলো। মাত্র 48 ঘন্টার মধ্যে ভূমধ্য সাগর অতিক্রম করে আমরা যখন আটলান্টিক মহাসাগরে এসে পড়েছি, ইস্পাহানের উপকূল ধরে আস্তে আস্তে জলের তলা দিয়ে চলছে নটিলাস। ঠিক হয়েছে রাত 9টার সময় নটিলাসের নৌকোয় করে আমরা পালাবো। এই কদিন ক্যাপ্টেনের সঙ্গে দেখা হয়নি। নটিলাস ছেড়ে যাবার আগে শেষবার সব ভালো করে দেখে যাবার ইচ্ছে হলো। তাই রাত 8টার সময় আমি সন্তর্পণে ক্যাপ্টেন নেমোর ঘরের কাছে গিয়ে দাঁড়ালাম। ভিতর থেকে কোনো শব্দ আসছে না। দেখে সাহস সঞ্চয় করে আস্তে আস্তে একটু ধাক্কা দিতেই দরজা খুলে গেল। তপস্বীর সাদাসিধে ঘরের মতো এই নিরাভরণ ঘরটিতে আমি আগেও গেছি। দেওয়ালে নানা দেশের নেতাদের ছবি ঝুলছে। পোল্যান্ডের বীর নেতা কোস্কিউস্কো, আয়ারল্যান্ডের ড্যানিয়েল ও কনেল, আমেরিকার জর্জ ওয়াশিংটন, অ্যাব্রাহাম লিঙ্কন আর জন ব্রাউন, এরা প্রত্যেকেই স্বদেশের জন্য জীবন উৎসর্গ করেছেন। ক্যাপ্টেন নেমোর রহস্যের সূত্র কি তবে এই ছবিগুলি? ইনিও কি দুর্ভাগা দেশের লাঞ্ছিত ও নিপীড়িত মানুষদের জন্য জীবন উৎসর্গ করেছেন? কোন সে আত্মীয়তার বাঁধন যা বোটোৎসারিস, ওকনেল, আব্রাহাম লিঙ্কনের সঙ্গে তাকে এক সূত্রে বেঁধে রেখেছে? আমেরিকার সাম্প্রতিক গৃহযুদ্ধের কোনো নায়ক ইনি? এই শতাব্দীর বৃহত্তম বিপ্লবের কোনো নেতা কি তিনি আসলে? হঠাৎ এমন সময় ঢং ঢং করে 8টা বাজলো ঘড়িতে। অমনি যেন আমি মূর্ছা থেকে জেগে উঠলাম। মনে পড়ল যে এ ঘরে আসলে ঢুকেছিলাম দিক নির্দেশিকা দেখে আমাদের গতিপথ নির্ধারণ করতে। তাড়াতাড়ি নিজের ঘরে ফিরে গিয়ে জামাকাপড় পরে তৈরি হয়ে নিলাম। নটিলাসেরই দেয়া নাবিকের পোশাকে নিজেকে সজ্জিত করে নিলাম। পালাবার মুহূর্ত যত এগিয়ে আসতে লাগলো, আমার বুকের স্পন্দনও ততই যেন বেড়ে চলল। সমস্ত নটিলাসে কোনো সাড়া শব্দ নেই, কেবল একটা ইঞ্জিনের মৃদু গুঞ্জন ভেসে আসছে। আমার হৃৎপিণ্ডের স্পন্দনের সঙ্গে যন্ত্রের এই গুঞ্জন যেন মিশে যাচ্ছে। প্রতি মুহূর্তে আমার উৎকর্ণ অস্তিত্ব প্রতীক্ষা করতে লাগলো চেঁচামেচি ও হট্টগোলের। এই বুঝি নেডল্যান্ড পালাবার চেষ্টা করতে গিয়ে ধরা পড়ে যায়। 9টা বাজতে মাত্র কয়েক মিনিট বাকি। এমন সময় হঠাৎ যেন বুকের ভেতরটা ফাঁকা করে দিয়ে ইঞ্জিনের মৃদু গুঞ্জন মিলিয়ে গেল। ছোট্ট ধাক্কা দেখে বুঝলাম নটিলাস আস্তে আস্তে গভীর সমুদ্রে নেমে যাচ্ছে। তাহলে কি আমাদের পলায়নের পরিকল্পনা
আর গোপন নেই? এমন সময় ঘরের দরজা খুলে হাসি মুখে ভেতরে ঢুকলেন ক্যাপ্টেন নেমো। এই যে প্রফেসর, আপনাকেই খুঁজছিলাম। ইস্পাহানের ইতিহাস আপনি জানেন তো? এমন অবস্থায় কাউকে তার স্বদেশের ইতিহাসের কথাও জিজ্ঞেস করলে সে কোনো উত্তর দিতে পারত কিনা সন্দেহ আছে। আমাকে হতভম্বের মতো দাঁড়িয়ে থাকতে দেখে ক্যাপ্টেন নেমো আবার জিজ্ঞেস করলেন, কি জানেন নাকি? ওই যৎসামান্য আর কি। ঠিক পণ্ডিতদের মতোই জবাব দিয়েছেন মসিও। পণ্ডিতরা বলে তারা কিছুই জানে না। বসুন, আপনাকে ইস্পাহানের ইতিহাসের একটা কাহিনী শোনাই। ডিভানের উপর হেলান দিয়ে বসলেন ক্যাপ্টেন নেমো। তারপর গুনগুন করে বলতে শুরু করলেন ইস্পাহানের জাতীয় সংগ্রামের দীর্ঘ কাহিনী। সত্যিই দীর্ঘ কাহিনী শুনিয়েছিলেন ক্যাপ্টেন নেমো। ইংরেজ ওলন্দাজ আর আলেমান জাতিপুঞ্জের সম্মিলিত শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য রাজা চতুর্থদশ লুইয়ের নেতৃত্বে ফ্রান্স ইস্পাহানের সঙ্গে মৈত্রী রচনা করলে। কিন্তু যুদ্ধের জন্য যে বিপুল অর্থ চাই তা কে যোগাবে? দক্ষিণ আমেরিকায় ইস্পাহানের তখন অঢেল ঐশ্বর্য। মায়া আর ইনকাদের সোনারূপায় অনেক ইস্পাহানি জাহাজ বোঝাই করা হলো, আর 23টা ফরাসি যুদ্ধজাহাজ তাদের পাহারা দিয়ে নিয়ে চলল ক্যাডিজের দিকে। খবর পেয়ে ইংরেজ নৌবাহিনী ক্যাডিজ অবরোধ করে পথ আটকে বসে রইল। ফলে বিপদ এড়াবার জন্য ফরাসি সেনাধ্যক্ষ আর ইস্পাহানের অধিনায়ক পরামর্শ করে সোনা ভর্তি জাহাজ নিয়ে চললেন ভিগো উপসাগরে। কিন্তু কোনো কারণে জাহাজ থেকে মাল খালাস করতে বড্ড দেরি করে ফেলেছিলেন তারা। সেই সুযোগে ইংরেজ বাহিনী এসে তাদের আক্রমণ করে বসল। নীল জল লাল হয়ে গেল। সেই দারুণ যুদ্ধে আর ফরাসি সেনাধ্যক্ষ যখন দেখলেন ইংরেজ বাহিনীর সঙ্গে কিছুতেই এঁটে ওঠা যাবে না, তখন তাঁর আদেশে গোলা বারুদ দিয়ে সোনা ভর্তি ইস্পাহানি জাহাজগুলো জলে ডুবিয়ে দেওয়া হলো। এই অতুল ঐশ্বর্য শত্রুর হাতে পড়ার চেয়ে সলিল সমাধি হওয়া ঢের ভালো। সাল তারিখ সম্বলিত এই মস্ত গল্প শেষ হলো, কিন্তু আমি ঠিক বুঝতে পারলাম না ক্যাপ্টেন নেমো হঠাৎ আমাকে এই কাহিনী শোনালেন কেন। আমি জিজ্ঞেস করলাম, তাহলে কি? মসিয়ারও না, নটিলাস এখন এই ভিগো উপসাগরেই নেমে পড়েছে। ক্যাপ্টেন নেমো উঠে দাঁড়িয়ে একটি জানালার পাশে নিয়ে গেলেন আমাকে। জানালা দিয়ে দেখলাম ডুবুরির পোশাক পরে নটিলাসের মাল্লারা বালি খুঁড়ে তোবড়ানো ভাঙাচোরা শ্যাওলা পড়া বাক্স উদ্ধার করছে। অনেক দূর পর্যন্ত ছড়িয়ে আছে অজস্র জাহাজের ধ্বংসাবশেষ। সেই ভাঙা বাক্সগুলো থেকে রাশি রাশি সোনা রূপোর ডেলা, পুরনো ইস্পাহানি মোহর ও মূল্যবান দীপ্ত পাথর ছড়িয়ে পড়ল সিন্ধুতলে। আর নটিলাসের মাল্লারা তা দিয়ে বোঝাই করতে লাগলো মস্ত সব সিন্ধুক। সিন্ধুতলের বালি রাশির উপর তারার মতো ঝিকিয়ে ওঠা এই অকল্পনীয় ঐশ্বর্য দেখতে দেখতে সব স্পষ্ট বুঝতে পারলাম আমি। শূন্য সিন্ধুক আবার ভরে নেবার জন্যই ভিগো উপসাগরে এসেছে নটিলাস। ইনকাদের অতুল ঐশ্বর্যের অধীশ্বর এখন এই মানুষটি। হাসি মুখে আমার দিকে ঘুরে দাঁড়ালেন ক্যাপ্টেন নেমো। এখন বুঝতে পারছেন তো কেমন করে আমি কোটিপতি হয়েছি? বুঝলাম, কিন্তু এত ঐশ্বর্য সব কি না এমনভাবে নষ্ট হচ্ছে? বলতে বলতেই বুঝতে পারলাম অজান্তে আমি ক্যাপ্টেন নেমোকে আঘাত করে বসেছি। আহত বাঘের মতো রুষ্ট স্বরে তিনি বললেন, নষ্ট হচ্ছে? আপনি ভাবছেন এত কষ্ট করে এই সম্পদ আমি উদ্ধার করছি নষ্ট করার জন্য, নিজের ভোগের জন্য? আমি যে ঐশ্বর্যের সদ্ব্যবহার করছি না তা আপনাকে কে বললে? আপনি কি মনে করেন আমি কি এই খবরটুকুও রাখি না যে পৃথিবীর কোথায় কোন দেশে মানুষ নিপীড়িত, লাঞ্ছিত, নিগৃহীত হচ্ছে? এটা কি কিছুতেই বোঝেন না যে
হঠাৎ ক্যাপ্টেন নেমো থেমে গেলেন। বোধহয় এত কথা তিনি বলতে চাননি। বোধহয় এত উত্তেজিত না হলে এ সম্বন্ধে কোনো কথাই তিনি বলতেন না। কিন্তু আমি বুঝতে পেরেছিলাম, সমুদ্রের তলায় এই স্বাধীন নিঃসঙ্গ জীবন বেছে নেবার পিছনে যে কারণই থাক না কেন, ক্যাপ্টেন নেমো যে এখনো মানুষেরই সন্তান, এই তথ্য আমার অগোচর রইল না। এখনো মানবজাতির দুঃখে ও লাঞ্ছনায় তাঁর বুক কাঁদে। এখনো অত্যাচারিত দিন জাতিদের উদ্দেশ্যে তাঁর অঢেল ঐশ্বর্য ব্যয় হয়। আর অমনি আমি বুঝতে পারলাম, বিপ্লব জলা কীট দ্বীপের পাশ দিয়ে যাবার সময় কাদের উদ্দেশ্যে তিনি ওই সোনা ভরা সিন্দুক পাঠিয়েছিলেন। লুপ্ত নাশপাতির গন্ধ। পরের দিন 19শে ফেব্রুয়ারি সকালবেলায় নেডল্যান্ড সবেগে আমার ঘরে এসে ঢুকল। তারই প্রত্যাশা করেছিলাম আমি। বড্ড হতাশ দেখালো তাকে। হলো তো, তা কি করবে বলো? ভাগ্য বিরূপ ছিল কাল। কিন্তু ঠিক ওই সময় কিনা ক্যাপ্টেন জলের তলায় নামলো। হ্যাঁ নেড, ব্যাংকে গিয়ে টাকা তোলার দরকার ছিল তার। ব্যাংকে? ব্যাংক ছাড়া আর কি বলি বলো দেখি? কোনো ব্যাংকের লোহার সিন্দুকের চেয়েও সমুদ্রের তলা অনেক বেশি নিরাপত্তার কাছে, আর এখানেই তিনি তার সব সম্পদ জমা রাখেন। এই বলে কাল রাতের সব ঘটনা আমি তাকে খুলে বললাম। এত কথা বলার তাকে উদ্দেশ্য ছিল এই যে, যদি তাতে নেডের মতি ফেরে, যদি এরপর ক্যাপ্টেন নেমো সম্বন্ধে সে আর বিরূপ না হয়। কিন্তু সব শুনে নেড কেবল আফসোস করে বলতে লাগলো, হায় রে, সে কিনা ওই ইনকাদের সোনা আনতে যেতে পারল না। ঠিক আছে, কোনো পরোয়া নেই, পরের বারে ঠিক পালাবো, দেখবেন। দরকার হলে আজ রাতেই পালাবো। হ্যাঁ। নটিলাস কোন দিকে যাচ্ছে জানো? কই না তো। আচ্ছা, দুপুরবেলা আমি ক্যাপ্টেনের কাছ থেকে জেনে নেব, কেমন? নেড কোনসাইলের খোঁজে চলে গেল। পালাবার পরিকল্পনা কিন্তু সেদিন তাকে বাদ দিতে হলো। প্রথমত আশেপাশে কোথাও ডাঙার চিহ্ন দেখা গেল না, উপরন্তু আকাশে মেঘের আনাগোনা দেখে ঝড়ের সম্ভাবনাটা আর অগোচর রইল না। নেড রাগে এমন ভাব করতে লাগলো যে পারলে সে যেন মেঘেদের ছিঁড়ে খায়। আমি কিন্তু গোপনে বলি যে মেঘ দেখে আমার অতটা দুঃখ হয়নি। পালাবার জন্য আমি আর অতটা উৎসুক ছিলাম না। ক্যাপ্টেন নেমোর সঙ্গে দেখা হলো রাত 11টায়। আমাকে দেখে জিজ্ঞেস করলেন আমি ক্লান্ত কিনা। আমি মাথা নাড়তেই সরাসরি কাজের কথা বললেন ক্যাপ্টেন নেমো। আচ্ছা মসে আরুনা, আপনি কি কখনো রাত্রিবেলায় সমুদ্রের নিচে বেরোননি? চলুন না, চলুন না, আজ একটু ঘুরে আসা যাক। অবশ্য খুব ক্লান্ত লাগবে কিন্তু পরে, এই কথা আগে থেকে বলে রাখি, কারণ প্রথমত আমাদের অনেকটা পথ হাঁটতে হবে, এমনকি উঠতে হবে একটা পাহাড়ের চূড়োয়। দ্বিতীয়ত রাস্তাঘাট তেমন ভালো নয়, আসলে অনেকদিন মেরামত করা হয়নি তো। আপনার কথা শুনে দ্বিগুণ কৌতূহল জাগছে, চলুন যাই। ডুবুরির পোশাক পরে নিলাম দুজনে, সঙ্গে নিলাম লোহার আংটা লাগানো লাঠি। কিন্তু দেখি বৈদ্যুতিক লণ্ঠন নেবার কোনো উদ্যোগই করলেন না ক্যাপ্টেন নেমো। আমরা দুজনেই কেবল রাতের সিন্ধুতলে বেড়াতে বেরোব। নেমো সঙ্গে কোনো অনুচর নিলেন না, বা নেড ও কনসাইলকেও নেবার কোনো প্রস্তাব করলেন না। আমরা যখন সমুদ্রতলে পা দিলাম তখন রাত 12টা বাজে। অনেক দূর থেকে যেন সমুদ্রের তলায় একটা লালচে আলো জ্বলছে, সেই দিকে আঙুল তুলে দেখালেন ক্যাপ্টেন। তারপর ওই আলো লক্ষ্য করে এগিয়ে চললেন। আমিও তার পাশাপাশি হাঁটতে লাগলাম। ওই লোহার লাঠিটা কেন সঙ্গে নিয়েছিল, হাঁটতে গিয়ে তার কারণ বেশ স্পষ্ট বোঝা গেল। সামুদ্রিক গুল্ম আর শৈবালে বারে বারে পা পিছলে যাচ্ছিল। হাতের লাঠিতে ভর দিয়ে সামনে নিলাম প্রতিবারই।
এই পিছল উদ্ভিদ সত্ত্বেও মনে হলো পায়ের তলায় পাথুরে মাটির মধ্যে যেন কোনো সচেতন প্রকল্প রয়েছে, যেন নিসর্গ সুন্দরীর স্বাভাবিক সৃষ্টি নয়, কারো পরিকল্পনা অনুসারে রচিত ও বিস্তৃত। মাঝে মাঝে মনে হলো আমার শীর্ষের জুতোর তলায় রাশি রাশি হাড়গোড় গুড়িয়ে যাচ্ছে শব্দ করে। ক্রমশ পিছনে নটিলাসের আলো যতই ক্ষীণ ও দূরবর্তী হয়ে এলো, সামনের সেই লাল দীপ্তিও যেন ততই উজ্জ্বল হয়ে উঠতে লাগলো। আরও খানিকটা এগোবার পর বুঝতে পারলাম ওই আরক্তিম আলোর উৎস হলো সামনের একটি পাহাড়ের চূড়ো। রাত তখন প্রায় 1টা বাজে। তখন আমরা পাহাড়ের পাদদেশে এসে দাঁড়ালাম। এখানে সামুদ্রিক গাছপালা গজিয়েছে নিবিড় ও ঘনভাবে, আর সেই ঘন অরণ্যের মধ্যে দিয়েই পথ করে নিয়ে এগোতে লাগলেন ক্যাপ্টেন নেমো। সবই যেন তার অতি চেনা। একটুও ইতস্তত না করে, কোনো রকম দোটানায় না পড়ে তিনি এগিয়ে যাচ্ছেন। দুপাশে তাকিয়ে দেখলাম সত্যি পাইন গাছের জঙ্গল চলে গেছে সারিবদ্ধভাবে। পচে গেছে গাছগুলো, কোনো সবুজের চিহ্ন নেই, না পাতা না অন্য কিছু। সোজা দাঁড়িয়ে আছে তারা। কয়লার খনির মধ্যে যেমনভাবে দূর অতীতের গাছের প্রতিভাস দেখা যায়, ডালপালার মধ্যে দিয়ে রং বেরঙের বিচিত্র মাছের দল সাঁতার কেটে বেড়াচ্ছে, যেন পাখি উড়ে যাচ্ছে পৃথিবীর বনে। জঙ্গল যেখানে শেষ হলো, পাহাড়ের চূড়ো সেখান থেকে বেশ কিছু ফুট দূরে। এবড়ো খেবড়ো বন্ধুর পার্বত্য পথ ধরে আমরা উঠতে লাগলাম। কালো কালো গর্তের মধ্যে আনাচে কানাচে ঘুলঘুলির মতো পাহাড়ের ফাটলে কত সিন্ধু দানবের উজ্জ্বল চক্ষু দেখতে পেলাম। তাদের নড়াচড়ার শব্দ কানে এলো কতবার। পায়ের তলা থেকে কতবার সরে গেল বিকট দাঁড়ওয়ালা কাঁকড়া আর অতিকায় চিংড়ি। নেমো সেদিকে দৃকপাত না করে সোজা ওই চূড়োর দিকে এগিয়ে চললেন। পাহাড়ের চূড়োয় পৌঁছে যে আশ্চর্য দৃশ্য চোখের সামনে উন্মোচিত হলো, তা আমার চিরকাল মনে থাকবে। সারা অঞ্চল জুড়ে ছড়িয়ে আছে অগুন্তি প্রাসাদের ভগ্নস্তূপ। সবই যেন পুরাকালীন মানুষের কীর্তি। শ্যাওলা পড়া গুল্মে ভরা প্রাসাদ আর মন্দিরগুলো চিনতে আমার সত্যি অনেকক্ষণ লাগলো। মানে কি এই ভগ্নস্তূপের? এ কি কোনো জনপদ এই সমুদ্র গর্ভে বিলীন হয়ে গেছে? এই বিশাল সাম্রাজ্য কারা গড়েছিল? কোন যুগে? বহু যুগের ওপার হতে যেন জলমর্মর ভেসে এলো। আমি যা ভাবছি সত্যি কি তাই? সাগ্রহে ক্যাপ্টেন নেমোর হাতটা চেপে ধরলাম আমি। নেমো কোনো চাঞ্চল্য প্রকাশ না করে শুধু আরও এগিয়ে চললেন। কিছুক্ষণ পরে আরও উঁচু একটা চূড়ায় উঠবার পর সেই কোন দুরন্ত রক্তচক্ষুর মতো লাল আলোর উৎস চোখে পড়ল আমার। প্রায় 50 ফুট নিচেই পাহাড় হাঁ করে আগুন ওকরাচ্ছে। আগ্নেয়গিরির জ্বালামুখী দিয়ে তপ্ত লাল লাভার স্রোত গল গল করে বেরিয়ে আসছে। কোনো শিখা নেই। অক্সিজেন না থাকলে শিখা থাকে না। শুধু লাল গনগনে সেই তরল আগুন পাহাড়ের গা বেয়ে জলের মধ্যে গড়িয়ে পড়ছে। মহাকালের প্রচণ্ড রক্তচক্ষু আর এই জনপদের ভগ্নস্তূপ একটা জাতির পুরো ইতিহাস বলে দিচ্ছে। দূরবিস্তৃত সমতল ভূমি জুড়ে এই পাহাড়ের তলায় যে সুন্দর নগর গড়ে উঠেছিল, সভ্যতার কোলাহল জেগেছিল যেখানে একদা, এখন সেখানে ছাদ, মন্দিরের চূড়ো, মস্ত থামগুলির মধ্যে দিয়ে লাভার স্রোত বয়ে যাচ্ছে। দূরে একটা বন্দরের নিদর্শনও চোখে পড়ল। এখানে একদিন কত পালতোলা জাহাজ ফেনিল জলের উপর ভেসে যেত। আমার মাথার ভিতরকার যেন আবর্ত থেমে গেল। কোথায় আছি আমি? কোনখানে? আমার উন্মাদনা এতই প্রবল হয়েছিল যে শিরস্ত্রাণ খুলে ফেলে জিজ্ঞেস করতে যাচ্ছিলাম আমি, কিন্তু ক্যাপ্টেন নেমো আমাকে বাধা দিলেন।
নিচু হয়ে খড়িমাটি তুলে তিনি সেই হারানো জগতের পাথরের গায়ে ছোট্ট একটি নাম লিখলেন, আটলান্টিস। যেন তড়িৎ খেলে গেল আমার মাথার মধ্যে। চকিতে পরিষ্কার হয়ে গেল এই লুপ্ত নগরীর রহস্য। শৌর্যে বীর্যে যারা একদিন উন্নতির চরম শিখরে উঠেছিল, প্রাচীন গ্রিকদের বিরুদ্ধে লড়াই করতেও যারা একদিন পেছপা হয়নি, রাতারাতি এক প্রলয়ঙ্কর ভূমিকম্পে তারা সমুদ্র গর্ভে তলিয়ে গেল। সমস্ত কীর্তির ধ্বজা সমেত নিঃশেষে হারিয়ে গেল পৃথিবীর উপর থেকে। আর আমি সামান্য পিয়ের আরোনা, পারি বিচিত্রা ভবনের কর্মচারী, আমি কিনা এই লুপ্ত মহাদেশের বুকে দাঁড়িয়ে আছি এখন। যেন বহু যুগের ওপারের কোনো হারানো দেশের স্বপ্নে আচ্ছন্ন হয়ে গেলাম আমি। আর ক্যাপ্টেন নেমো সারাক্ষণ শ্যাওলা জমা একটি পাথরের গায়ে হেলান দিয়ে পাথরের মতোই নিশ্চল দাঁড়িয়ে রইলেন। কি স্বপ্ন দেখছেন এই কবি মানুষটি এখানে? তিনি কি সেই হারানো মানুষদের কাছ থেকে জেনে নিতে চাইছেন মানব ভাগ্যের পরম রহস্য? যে মানুষটি তার সমস্ত অস্তিত্ব দিয়ে আধুনিক পৃথিবীকে প্রত্যাখ্যান করেছে, সে বারে বারে এখানে এসে অতীতের ছায়ার মধ্যে নিজেকে ফিরে পায়। প্রায় 1 ঘন্টা ছিলাম সেখানে। সারাক্ষণ পায়ের তলার মাটি কাঁপিয়ে সেই গনগনে রক্তিম তরল আগুন বয়ে গেল এই হারানো মহাদেশের উপর দিয়ে। আর তারপর জলের উপর উঠে এলো কম্পমান পাণ্ডুর চাঁদ। চাঁদ ঠিক নয়, চাঁদের উজ্জ্বল প্রতিভাস শুধু। আর চাঁদের এই ছায়ার মধ্যেই আমরা ফিরে চললাম। যখন ক্লান্ত অবসন্ন দেহটিকে নটিলাসে টেনে তুললাম, তখন আলো হয়ে এসেছে পূব দিকে। সূর্য উঠবে এবার। এতক্ষণ আপনারা শুনলেন 20,000 লিগস আন্ডার দ্য সি এর 3য় পর্ব। পরের পর্বগুলি সূচনা যদি সবার আগে পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। গল্পগুলি ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। শুনতে থাকুন, সঙ্গে থাকুন কথা কাহিনীর। শুভরাত্রি।